উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জার্মানিতে থাকাকালীন এ সিরিজ অফ লুসি পোয়েম লিখেছিলেন। এই সিরিজ অফ লুসি পোয়েমের অন্তর্গত 5টি কবিতা আছে। তার মধ্যে আমি 4টে কবিতা অলরেডি আলোচনা করেছি। আশা করি আমার এই আলোচনা আপনাদের একটু হলেও উপকারে লেগেছে। আজকে আমি অন্য একটি কবিতা, যে কবিতাটি 3 years she grew in sun and showers, এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস আলোচনা করব। এই কবিতাটি আগেরগুলোর তুলনায় একটু লেংদি এবং এর বিষয়বস্তু একটু জটিল, তবু আমি প্রাণপণ চেষ্টা করব অধিক সহজ সরল ভাষায় আলোচনা করার। আশা করি আপনারা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আলোচনা মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে এই কবিতার বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যদি মন দিয়ে শোনা হয়, তাহলে এই কবিতা থেকে আগামী এসএসসি পরীক্ষায় যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আসবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ইজিলি অনায়াসে করতে পারবেন। কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করছি। 3 years she grew in sun and showers, এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1798 খ্রিস্টাব্দে জার্মানিতে থাকাকালীন, এবং এই কবিতাটি প্রকাশিত হয়েছে, পাবলিশড হয়েছে 1800 খ্রিস্টাব্দে ইন দ্য সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাড। এবং এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে এ এ বি সি সি বি। নেক্সট, থমাস ডি কুইন্সি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ এসেইস্ট। থমাস ডি কুইন্সি হলেন একজন ইংরেজি সাহিত্যের একজন প্রাবন্ধিক। হি ওয়াজ দ্য প্রমিনেন্ট ফিগার ইন দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি হলেন রোমান্টিক যুগের একজন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য বিস্তারকারী একজন ব্যক্তিত্ব। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, অ্যানাদার টাইটেল অব দ্য পোয়েম 3 years she grew in sun ইজ দ্য এডুকেশন অফ নেচার। অর্থাৎ 3 years she grew in sun and showers এই কবিতাটির অন্য একটি নাম হলো দ্য এডুকেশন অফ নেচার। 3 years she grew in sun and showers কবিতাটি আলোচনা করার পূর্বে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি সম্পর্কে যে মনোভাব বা প্রকৃতি বিষয়ক তার যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করা খুবই প্রয়োজন। এবং এটা বোঝা না থাকলে বা এটা আলোচনা না করলে কবিতার বিষয়বস্তু বোঝা খুবই কঠিন বা কষ্টসাধ্য হবে। তাই প্রথমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নেচার ওরিয়েন্টেড যে মতবাদ, সে মতবাদ সম্পর্কে একটুখানি আলোকপাত করছি। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ নেচার পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একজন প্রকৃতি প্রেমিক কবি। তাকে ওরসিফার অফ নেচার বলা হয়, মানে তিনি হচ্ছেন প্রকৃতির পূজারী। এবং অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে, নেচার ইজ অ্যাকচুয়ালি এ লিভিং বিং, মানে প্রকৃতি হচ্ছে প্রকৃতপক্ষে একটা জীবন্ত একটা প্রাণী বা জীবন্ত একটা জিনিস বলে মনে করেছেন। এবং তিনি দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার, এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে যে ওতপ্রোত সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ নেচার ওরিয়েন্টেড যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতবাদ, সেই মতবাদকে বলা হয় প্যান্থিয়াজম। এই প্যান্থিয়াজমটা কি জিনিস? এ কনসেপ্ট দ্যাট ডিভাইন স্পিরিট প্রেজেন্টস ইন অল অবজেক্ট অফ নেচার, মানে প্রত্যেকটা প্রাকৃতিক বস্তুতে ঐশ্বরিক সত্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে এই পৃথিবীতে যত প্রাকৃতিক উপাদান আছে, যত বস্তু আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটা ডিভাইন স্পিরিট লক্ষ্য করা যায়। নেচার, মেমোরি, মোরালিটি এবং স্পিরিচুয়ালিটি, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মানে প্রকৃতি বিষয়ক আলোচনা, এবং এগুলোকে কেন্দ্র করেই তিনি 3 years she grew in sun এই কবিতাটিকে তিনি আলোচনা করেছেন। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নেচার ওরিয়েন্টেড যে প্যান্থিওজম মতবাদ, সেই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি হলো যে নেচার ইজ এ লিভিং বিং, নেচার ইম্প্যাক্ট হিউম্যান মাইন্ড, দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার। দিজ আর দ্য মেজর থিম অফ ইচ রাইটিংস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
মানে নেচার ইজ এ লিভিং বিং, নেচার হচ্ছে একটা জীবন্ত সত্তা। নেচার ইম্প্যাক্ট হিউম্যান মাইন্ড, মানে প্রকৃতি মানুষের মনের উপরে ইম্প্যাক্ট ফেলে। দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার, নেচার এবং মানুষের মধ্যে সম্পর্ক, এই তিনটে বিষয় হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মানে আলোচনার প্যান্থিওজম মতবাদের মূল বিষয়বস্তু। তারপরে আরেকটা বলা যেতে পারে, দ্য কোম্পানি অফ নেচার মেক্স এ ম্যান জয়াস অ্যান্ড প্লেজারেবল, মানে প্রকৃতির সাহচর্যে এসে মানুষের মন জয়াস অ্যান্ড প্লেজারেবল হয়ে ওঠে। কিন্তু অষ্টাদশ শতকের শেষের দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার ফলে কি হয়েছিল, তখন প্রাকৃতিক সৌন্দর্যের অনেক বিঘ্ন ঘটেছিল, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছিল। ঠিক মানে গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড গ্রোয়িং সিভিলাইজেশনের ফলে রোমান্টিক রাইটার্সরা কিন্তু স্টেপ ব্যাকওয়ার্ড করেছে। এবং সেই সময়তে নেচার অ্যাসোসিয়েটেড উইথ এ ফিমেল আইডেন্টিটি অ্যান্ড ইট অলসো এ কাইন্ড অফ মাদার ফিগার, মানে প্রকৃতিকে কিন্তু একটা ফিমেল বা মহিলা, নারী বা মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এখানে প্রকৃতিকে একটি মাদার ফিগার হিসাবে দেখা হয়। শি ক্যান প্রডিউস সামথিং, শি ক্যান ক্রিয়েট সামথিং অ্যান্ড অলসো নার্জার, মানে একটা মহিলা বা একটা মাদার কি করে, সে সামথিং প্রডিউস করে, নতুন কিছু ক্রিয়েট করে, সামথিং নতুন কিছুর জন্ম দেয়, অ্যান্ড অলসো নার্জার এবং পরিচর্যা করে। তাহলে প্রকৃতি অ্যাক্ট অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। 3 years she grew in sun and showers কবিতায় প্রকৃতি মাদার ফিগার হিসাবে এখানে লুসিকে কি করেছে, গাইড করেছে, লুসিকে অ্যাডপ্ট করেছে, দত্তক পুত্র হিসাবে, দত্তক কন্যা হিসাবে তাকে অধিগ্রহণ করেছে এবং তাকে এডুকেশন করেছে, তাকে লালিত পালিত করেছে এবং তাকে শিক্ষা দিয়েছে। এটাই হচ্ছে 3 years she grew in sun কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় বা মূল আলোচ্য বিষয়। মানে প্রকৃতি এক্ষেত্রে মাদার ফিগার হিসাবে লুসিকে লালন পালন করেছে। এবার আমি সরাসরি শুরু করব 3 years she grew in sun and showers কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস। কবিতা 3 years she grew in sun and showers, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 3 years she grew in sun and shower, শি বলতে এখানে দ্য বিলাভেড অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে বোঝানো হয়েছে। এখানে লুসি 3 বৎসর ধরে সূর্য এবং বৃষ্টির মধ্যে লালিত পালিত হয়েছে। গ্রিউ মানে হচ্ছে বেড়ে ওঠা। এখানে 3 বৎসর ধরে লুসি সূর্য এবং বৃষ্টির মধ্যে লালিত পালিত হয়েছে। এখানে ইন সান অ্যান্ড শাওয়ার ইন্ডিকেটস দ্য 2 সিজন। সান ইজ রেফার টু দ্য সামার সিজন অ্যান্ড শাওয়ার রেফার্স টু দ্য রেনি সিজন, অর্থাৎ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই 2 ঋতুতে বৃষ্টি এবং সূর্যের দ্বারা অর্থাৎ সামার দ্বারা সে অর্থাৎ লুসি 3 বৎসর ধরে লালিত পালিত হয়েছে। দেন নেচার সেড, এই অবস্থায় প্রকৃতি বলেছে, এ লাভলিয়ার ফ্লাওয়ার অন দিস আর্থ ওয়াজ নেভার শন, মানে এত সুন্দর ফুল, এই ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে লুসিকে। লুসি হচ্ছে ফুলের মতো সুন্দর, মানে লুসিকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে ইন দ্য সেন্স অফ আর ইনোসেন্স, তার নিষ্পাপ, পিউরিটি বিশুদ্ধতা, বিউটি সৌন্দর্য অ্যান্ড গ্রেস, এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে, এক কথায় ইনোসেন্স, পিউরিটি, বিউটি অ্যান্ড গ্রেস, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকার কারণে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে ফুলের সঙ্গে তুলনা করেছেন। মানে এত সুন্দর ফুল, মানে লুসিরূপ ফ্লাওয়ার, অর্থাৎ লুসির মতো যে সুন্দর ফুল, এই ফুল এই পৃথিবীতে কখনোই আর জন্মায়নি। নেভার শোন মানে হচ্ছে বর্ন, এখানে জন্মগ্রহণ করা। দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক, প্রকৃতি বলছে এই ছোট্ট শিশুটিকে আমি নিজে গ্রহণ করব। শি উইল বি মাইন,
সে আমার হবে। আই উইল মেক, আমি তাকে তৈরি করব। আই উইল মেক এ লেডি অফ মাই ওন, মানে আমি তাকে তৈরি করব নিজস্ব শিক্ষা দীক্ষা দিয়ে, আমার নিজস্ব কন্যা রূপে তাকে গড়ে তুলব। তাহলে প্রথম স্ট্যান্ডাতে লুসি 3 বছর ধরে সান অ্যান্ড শাওয়ার্সের মধ্যে বড় হয়েছে এবং তারপরে প্রকৃতি লুসিকে একটি সুন্দর ফুলের সঙ্গে তুলনা করেছেন এবং প্রকৃতি বলেছে যে এত সুন্দর ফুল আর পৃথিবীতে কখনো জন্মায়নি। মানে এখানে প্রকৃতি লুসিকে অ্যাডপ্ট করেছে এবং তার নিজস্ব শিক্ষা দীক্ষা দিয়ে তার নিজস্ব কন্যা রূপে সে গড়ে তুলতে চাই। এইটাই প্রথম স্ট্যান্ডার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, মাইসেলফ বলতে এখানে নেচারকে বোঝানো হয়েছে। নেচার এখানে নিজে বলছে যে মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস, মানে প্রকৃতি নিজে বলছে যে সে নিজেই, প্রকৃতি নিজেই বলছে আমি লুসির বা আমার প্রিয়তমার বোথ ল অ্যান্ড ইম্পালস, ল এবং ইম্পালস হিসাবে কাজ করব। তাহলে এখানে বোথ, বোথ মানে উভয়, ল, ল মানে হচ্ছে এখানটায় ডিসিপ্লিন অর মোরাল লজ, আর এখানে ইম্পালস, ইম্পালস শব্দের অর্থ হচ্ছে ইন্সপিরেশন, আবেগ, অর এ কাইন্ড অফ ড্রাইভিং ফোর্স টু লুসি, বা এক ধরনের পরিচালনা করার শক্তি, সেটা হচ্ছে ইম্পালস। তাহলে এখানে কবি ল অ্যান্ড ইম্পালস এই দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দিয়ে, ওয়ার্ডের মাধ্যমে এখানে লুসির প্রতি যে মানে ব্যালেন্স, লুসির ভারসাম্য রক্ষা করতে চেয়েছে। তাহলে যেখানে ল আছে অর্থাৎ অনুশাসন আছে, সেখানে ইম্পালস বা আবেগের বা ইন্সপিরেশনের কোনো স্থান নেই। আর যেখানে ইম্পালস আছে অর্থাৎ ইন্সপিরেশন বা আবেগ আছে, সেখানে ল বা অনুশাসনের কোনো স্থান নেই। অ্যাকচুয়ালি নেচার ওয়ান্টস টু ক্রিয়েট এ ব্যালেন্স ইন লুসি, মানে প্রকৃতি এখানে লুসিকে একটা বৈপরীত্য শব্দ, দুটো বৈপরীত্য শব্দ ব্যবহার করে, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড ব্যবহার করে লুসির মধ্যে ব্যালেন্স আনতে চেয়েছে। তাহলে নেচার লুসির মধ্যে কেন ল এবং ইম্পালস হিসাবে কাজ করতে চাই? অ্যাজ এ মোরাল ল নেচার উইল রেস্ট্রেন লুসি ফ্রম অল ইভিল ডিডস, মানে মোরাল ল হিসাবে প্রকৃতি কি করতে চাই? লুসিকে নিয়ন্ত্রণ করতে চাই সমস্ত রকম ইভিল ডিডস, অর্থাৎ সমস্ত রকম খারাপ কাজ থেকে বিরত করতে চাই, সমস্ত খারাপ কাজ করাকে নিয়ন্ত্রণ করতে চাই অ্যাজ এ মোরাল ল হিসাবে প্রকৃতি। অ্যান্ড অ্যাজ এ ইম্পালস, মানে এক ইম্পালস হিসাবে শি উইল প্রম্পট লুসি টু ডু দ্য নোবেল অ্যান্ড গুড থিংস, মানে ইম্পালস হিসাবে প্রকৃতি লুসিকে প্রম্পট করতে চাই ভালো, অর্থাৎ ভালো কাজ বা মহৎ কাজ করার জন্য উৎসাহিত করতে চাই। অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন, ইন আর্থ অ্যান্ড হেভেন, ইন গ্লেড অ্যান্ড বাওয়ার, আমার সঙ্গে, অর্থাৎ প্রকৃতি বলছে যে লুসি আমার সঙ্গে, আমার সঙ্গে কোথায় কোথায় ঘুরে বেড়াবে, সেই ঘুরে যাওয়ার বর্ণনা এখানে করেছে প্রকৃতি। মানে লুসি আমার সঙ্গে রক, ইন রক অ্যান্ড প্লেন, পাহাড়ে প্রান্তরে, ইন আর্থ অ্যান্ড হেভেন, আকাশে বাতাসে, ইন গ্লেড, উপত্যকা, গ্লেড মানে হচ্ছে ভ্যালি বা উপত্যকা, অ্যান্ড বাওয়ার, বাওয়ার মানে হচ্ছে কটেজ, মানে পাতার নিচে যে ছোট্ট কুঞ্জ বা থাকার ঘর থাকে, সেই ঘরকে বোঝানো হয়েছে বাওয়ার। তাহলে প্রকৃতি বলছে যে লুসি আমার সঙ্গে পাহাড়ে পর্বতে আকাশে বাতাসে উপত্যকায় এবং পাতার নিচে থাকা যে কুঞ্জ, সেই সমস্ত জায়গাতে ঘুরে বেড়াবে। এক কথায় এখানে ন্যাচারাল সারাউন্ডিংয়ের কথা বলা হয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে লুসির যে পরিভ্রমণ, লুসির যে ঘুরে বেড়ানো, সেই ঘুরে বেড়ানোর বর্ণনা এখানে করা হয়েছে। শ্যাল ফিল অ্যান ওভারসিং পাওয়ার টু কাইন্ডল অর রেস্ট্রেন, এখানে লুসি অনুভব করবে একটা শক্তি, সেই শক্তিটা হচ্ছে ওভারসিং পাওয়ার। ওভারসিং পাওয়ার শব্দটির অর্থ হচ্ছে ক্ষমতার তত্ত্বাবধান। এখানে ওভারসিং পাওয়ার বলতে বোঝানো হয়েছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্যান্থিওজম যে মতবাদ, সেই মতবাদ অনুসারে
পৃথিবীর প্রতিটি বস্তুর মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, সেই শক্তি মানে ঐশ্বরিক একটা শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই ঐশ্বরিক শক্তিটাকে এখানে লুসি উপলব্ধি করবে। এবং এই শক্তি উপলব্ধি করতে পারার জন্য লুসি কি করবে, এই শক্তিটাই লুসিকে কি করবে, টু কাইন্ডেল মানে হচ্ছে এক্সাইট করবে, নতুন কিছু জানার জন্য উৎসাহিত করবে। অ্যান্ড রেস্ট্রেন, এবং রেস্ট্রেন মানে বাধা, এখানে খারাপ কাজ করতে বাধা দেবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে যে একটা ঐশ্বরিক শক্তি আছে, সেই ঐশ্বরিক শক্তিটা লুসি এখানে উপলব্ধি করবে এবং সেই শক্তিটা লুসিকে নতুন কিছু জানতে উত্তেজিত করবে এবং খারাপ কাজ থেকে বিরত করতে সাহায্য করবে। এরপরে থার্ড স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে, শি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন। শি বলতে এখানে লুসিকে বোঝানো হয়েছে। লুসি স্পোর্টিভ শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল চিত্ত বা চঞ্চল। তাহলে লুসি প্রফুল্ল চিত্ত বা চঞ্চল হয়ে উঠবে অ্যাজ দ্য ফন শব্দের অর্থ হচ্ছে ইয়াং ডেয়ার, অর্থাৎ মানে হরিণের যে শাবক, অর্থাৎ বাচ্চা হরিণকে বোঝানো হয়েছে। তাহলে শি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন মানে লুসি প্রফুল্ল চিত্ত এবং চঞ্চল হয়ে উঠবে যেমন একটা ইয়াং ডিয়ার, অর্থাৎ হরিণের শাবক বা হরিণের বাচ্চা যেমন চঞ্চল হয়, লাফিয়ে বেড়ায়, ঠিক সেরকম লুসি চঞ্চল এবং প্রফুল্ল চিত্ত হয়ে উঠবে। দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি মানে আনন্দিত হওয়া, ওয়াইল্ড মানে বন্য, এখানে বেপরোয়া, মানে ওই হরিণটি অর্থাৎ হরিণের শাবকটি বা বাচ্চাটি প্রচণ্ড আনন্দ সহকারে কি করবে, অ্যাক্রস দ্য লন উপত্যকার উপরে ঘুরে বেড়াবে। অ্যাক্রস দ্য লন মানে হচ্ছে উপত্যকার উপর দিয়ে চলে যাওয়া। তাহলে লুসি এতটাই প্রফুল্লচিত্ত হবে যতটা প্রফুল্লচিত্ত হয় একটা ইয়াং হরিণ, যে হরিণটা প্রচণ্ড আনন্দ সহকারে মানে উপত্যকার উপর দিয়ে ঘুরে বেড়াবে। ঠিক সেই রকমই লুসি কিন্তু প্রকৃতির সঙ্গে শিক্ষা নিয়ে এতটাই চঞ্চল হয়ে উঠবে, সে হরিণ শাবকের মতো লাফিয়ে বেড়াবে। অর আপ দ্য মাউন্টেন স্প্রিংস, মাউন্টেন শব্দের অর্থ হচ্ছে পাহাড়, স্প্রিংস শব্দের অর্থ হচ্ছে লাফিয়ে বেড়ানো, অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে বেড়াবে। অ্যান্ড হার্টস শ্যাল বি দ্য ব্রিদিং বাম, হার্টস রেফার্স টু দ্য ন্যাচারাল সারাউন্ডিং। এখানে হার্টস বলতে ন্যাচারাল সারাউন্ডিংকে বলা হয়েছে। সেই ন্যাচারাল সারাউন্ডিংটা শ্যাল বি দ্য ব্রিদিং বাম মানে লুসির কাছে ব্রিদিং বাম হিসাবে কাজ করবে। ব্রিদিং বাম জিনিসটা কি, এ বাম অর ওয়েন্টমেন্ট, বাম হচ্ছে এক ধরনের মলম, এক ধরনের ওয়েন্টমেন্ট, দ্যাট ইজ ইউজ টু ইজি ব্রিদিং, যেটা ব্যবহার করলে নাকি শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যা সেরে যায়। অ্যান্ড প্রোভাইড রিলিফ ফ্রম কনজেশন অর ডিসকমফোর্ট ইন দ্য রেসপিরেটরি, মানে শ্বাস প্রশ্বাসজনিত প্রদাহ হওয়ার ফলে যদি এই বাম বা ওয়েন্টমেন্ট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেই শ্বাস প্রশ্বাসজনিত প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক তেমনই ন্যাচারাল সারাউন্ডিংয়ে লুসি মানে চলাফেরা করার ফলে ন্যাচারাল সারাউন্ডিংটা মানে ব্রিদিং বাম হিসাবে কাজ করবে, অর্থাৎ লুসির মনের সমস্ত রকম যন্ত্রণা, মানে হতাশাক্লিষ্ট মনোভাব সবটাকে দূর করে প্রফুল্ল চিত্ত অর্থাৎ চঞ্চল করে তুলবে। অর্থাৎ ন্যাচারাল সারাউন্ডিংটা এইভাবে লুসির কাছে ব্রিদিং বামের মতো কাজ করবে। অ্যান্ড হার্টস দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেনসেট থিংস, এখানে সাইলেন্স মানে নিস্তব্ধতা, কাম মানে শান্ত, অফ মিউট ইনসেনসেট মানে হচ্ছে ন্যাচারাল অবজেক্ট। ন্যাচারাল অবজেক্ট বলতে এখানে পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে লুসি নিস্তব্ধতা এবং কামনেস এটা শিক্ষা গ্রহণ করবে কার কাছ থেকে, অফ মিউট ইনসেনসেট থিংস, অর্থাৎ ন্যাচারাল অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ পাহাড়, পর্বত, নদী, এই সমস্ত ন্যাচারাল সারাউন্ডিংয়ের কাছ থেকে
লুসি শিখবে সাইলেন্স এবং কাম। তাই লুসি উইল লার্ন পিস অ্যান্ড কাম ফ্রম ইনঅ্যানিমেট অবজেক্ট অফ নেচার। নেক্সট, দ্য ফ্লোটিং ক্লাউড দেয়ার স্টেট শ্যাল লেন্ড। ফ্লোটিং ক্লাউড মানে আকাশের ভাসমান মেঘপুঞ্জ, দেয়ার স্টেট মানে তার সেই মর্যাদা, স্টেট মানে হচ্ছে ডিগনিটি বা সাবলিমিটি, মর্যাদা, শ্যাল লেন্ড, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে আকাশের ভাসমান মেঘপুঞ্জ লুসিকে কি ধার দেবে? স্টেট অর্থাৎ ডিগনিটি অ্যান্ড সাবলিমিটি অর্থাৎ মর্যাদা, মর্যাদা সম্পন্ন একটা ব্যক্তিত্ব ধার দেবে আকাশের ভাসমান মেঘপুঞ্জ। টু হার তাকে। ফর হার দ্য উইলো বেন্ড। উইলো এক ধরনের ওয়ান কাইন্ড অফ ট্রি। উইলো ট্রির কাছ থেকে সে শিখবে বেন্ড, নত হওয়া অর্থাৎ মডেস্টি শিখবে। নর শ্যাল সি ফেল টু সি, এবং সে আরও ব্যর্থ হবে না। ইভেন দ্য মোশন অব দ্য স্টর্ম, এমনকি ঝড়, স্টর্ম মানে হচ্ছে ঝড়, ঝড়ের যে গতি সেই গতির গতি মানে অনুসরণ করতে বা দেখতে সে ব্যর্থ হবে না। এবং ঝড়ের গতির কাছ থেকে কি শিখবে? গ্রেস। দ্যাট শ্যাল মোল্ড দ্য মেডেন্স ফর্ম বাই সাইলেন্ট সিম্প্যাথি। তাহলে এখানে ঝড়ের যে গতি, মোশন, সেই মোশনের কাছ থেকে শিখবে গ্রেস বা অনুগ্রহ। যে গ্রেসটা কি করবে? শ্যাল মোল্ড, মোল্ড শব্দের অর্থ হচ্ছে এখানে গঠন, গঠন করবে মেডেন্স ফর্ম। মেডেন্স মানে হচ্ছে কুমারী মহিলা, একটা প্রকৃত কুমারী মহিলার মানে কোয়ালিটি সম্পন্ন কুমারী মহিলা গঠন করবে। মানে এক্ষেত্রে মেডেন্স কোয়ালিটি বলতে এখানে বোঝানো হয়েছে the maiden's quality, maiden's form refers to the quality of Lucy which she collected from nature like modesty, calmness and loveliness। এবং প্রকৃতির কাছ থেকে লুসি যে কামনেস, মডেস্টি এবং লাভলিনেস এই সমস্ত শিক্ষা গ্রহণ করেছে, সেই সমস্ত শিক্ষাগুলোই মানে লুসিকে কি করবে? একটা মেডেন্স কোয়ালিটি সম্পন্ন মহিলাতে পরিণত করবে। বাই সাইলেন্ট সিম্প্যাথি মানে প্রকৃতির নীরব সহানুভূতির দ্বারা লুসি একটা মেডেন্স ফর্মে পরিণত হবে, আদর্শ কুমারী মেয়ের কোয়ালিটি সম্পন্ন একটি মহিলাতে পরিণত হবে। এবং যে কাজটা করবে গ্রেস মানে মোশন অফ দ্য স্টর্ম, গ্রেস লুসিকে একটা আদর্শ কুমারী সম্পন্ন মহিলা সম্পন্ন একটা ব্যক্তিত্বে পরিণত করবে। নেক্সট, দ্য স্টার্স অফ মিডনাইট। স্টার্স অফ মিডনাইট মানে মধ্যরাত্রির নক্ষত্র খচিত যে আকাশ, শ্যাল বি ডিয়ার টু হার মানে লুসির কাছে প্রিয় হবে। মানে এক কথায় মধ্যরাত্রিতে আকাশে যে অসংখ্য মানে তারা বা নক্ষত্র দেখা যায়, সেই নক্ষত্রখণ্ড ময় যে আকাশ, সেই আকাশটা লুসির কাছে খুব প্রিয় হবে। অ্যান্ড শি শ্যাল লিন হার ইয়ার মানে হচ্ছে উইথ কেয়ারফুলি, লিসন উইথ কেয়ারফুলি, সে খুব মনোযোগ দিয়ে অর্থাৎ লুসি খুব মনোযোগ দিয়ে শুনবে। ইন মেনি সেক্রেট প্লেস মানে লোনলি প্লেসকে বোঝানো হয়েছে। এক কথায় বিভিন্ন নিঃসঙ্গ পরিবেশের যে প্রাকৃতিক মানে সংস বা প্রাকৃতিক গান, সেগুলো সে মনোযোগ দিয়ে শুনবে। হোয়ার রিভুলেটস ড্যান্স দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড মানে যেখানে সেই নিঃসঙ্গ প্লেসগুলোতে, সেই প্লেসগুলোর মধ্যে যেখানে রিভুলেটস মানে হচ্ছে স্মল রিভার, ছোট্ট নদী। ড্যান্স মানে নৃত্য করা। দেয়ার ওয়েওয়ার্ড মানে জিগজাগ ওয়ে অর্থাৎ আঁকাবাঁকা রাস্তা, রাউন্ড মানে যেখানে যে নিঃসঙ্গ প্লেসে একটি ছোট্ট নদী তার গতিপথে আঁকাবাঁকা পথে মানে এক কথায় ঢেউ খেলতে খেলতে এগিয়ে যাবে, এই ঢেউ খেলতে খেলতে এগিয়ে যাওয়াটাকে বলা হয়েছে ড্যান্স। মানে একটা ছোট্ট নদী তার আঁকাবাঁকা পথে নৃত্য করতে করতে এগিয়ে যাবে। অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড, এবং এই নদীটা যখন আপন গতিপথে এগিয়ে যাবে তখন নদীর যে কুলুকুলু আওয়াজ, সেই কুলুকুলু আওয়াজটা একটা কুলুকুলু মনোমুগ্ধকর আওয়াজ সৃষ্টি হবে এবং একটা মনোমুগ্ধকর বিউটি সৃষ্টি হবে। এই মনোমুগ্ধকর বিউটি লুসি এনজয় করবে। শ্যাল পাস ইনটু হার ফেস মানে
এই যে নদী, একটা রিভুলেটস, একটা ছোট্ট নদী তার ওয়েওয়ার্ড অর্থাৎ আঁকাবাঁকা পথে এগিয়ে যাওয়ার সময় একটা কুলুকুলু আওয়াজ সৃষ্টি হবে এবং একটা মারমারিং সাউন্ড, একদম গুনগুন একটা আওয়াজ সৃষ্টি হবে এবং অদ্ভুত একটা মানে সৌন্দর্যমণ্ডিত দৃশ্য সৃষ্টি হবে। এটা লুসি হৃদয় দিয়ে উপলব্ধি করবে এবং এই সৌন্দর্যটা শ্যাল পাস ইনটু হার ফেস, লুসির মুখচ্ছবির মধ্যে প্রস্ফুটিত হবে অর্থাৎ ফুটে উঠবে। নেক্সট, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট শ্যাল রেয়ার দ্য ফর্ম টু স্টেটলি হাইট। ভাইটাল, ভাইটাল মানে এখানে ইম্পর্টেন্ট, প্রধান, ফিলিংস মানে অনুভূতি, অফ ডিলাইট, ডিলাইট মানে আনন্দ। তাহলে এখানে ভাইটাল ফিলিংস অফ ডিলাইট এর মিনিংটা হচ্ছে দ্য ফিলিংস অফ জয় হুইচ শি অবটেইনড ফ্রম দ্য ন্যাচারাল সারাউন্ডিং। এক কথায় লুসি ন্যাচারাল সারাউন্ডিংয়ের কাছ থেকে, ন্যাচারাল সারাউন্ডিং থেকে যে আনন্দ, যে অনুভব বা যে অনুভূতিটা অর্জন করেছে, সেই অনুভূতিটাই এখানে ভাইটাল ফিলিংস অফ ডিলাইট বলা হয়েছে। তাহলে ভাইটাল ফিলিংস অফ ডিলাইট মানে ন্যাচারাল সারাউন্ডিং থেকে যে প্রধান যে ইম্পর্টেন্ট ফিলিংসগুলো সে অর্জন করেছে, উপলব্ধি করেছে, সেই অনুভূতিগুলো শ্যাল রেয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট। রেয়ার, রেয়ার মানে হচ্ছে এখানে লালন পালন করা বা বড় করে তোলা। স্টেটলি, স্টেটলি মানে হচ্ছে এখানটায় এমন কিছু বোঝায়, স্টেটলি বলতে এমন কিছু বোঝায় যা আকারে বড় এবং মহিমান্বিত। হাইট মানে হচ্ছে উচ্চতা। তাহলে এখানে ভাইটাল ফিলিংস অফ ডিলাইট অর্থাৎ ন্যাচারাল সারাউন্ডিং থেকে পাওয়া যে অনুভূতি, যে অনুভূতিগুলো লুসিকে বড় করে তুলবে, কি করবে, ফর্ম টু স্টেটলি হাইট, তাকে একটা মহিমান্বিত করে তুলবে, তাকে একটা আদর্শ কন্যাতে বা মহিলাতে পরিণত করবে। হার ভার্জিন বজুম সুয়েল, হার মানে লুসি, লুসির, ভার্জিন, ভার্জিন মানে কুমারী মেয়ে, বুজুম, বুজুম মানে হচ্ছে বক্ষ, সুয়েল, সুয়েল মানে হচ্ছে ফুলে ওঠা বা বেড়ে ওঠা। মানে এখানে লুসি যতক্ষণ না পর্যন্ত মানে পুরোপুরি বিকশিত হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ন্যাচারাল সারাউন্ডিং অর্থাৎ নেচার তাকে শিক্ষা দিয়ে যাবে। সাচ থটস টু লুসি আই উইল গিভ, এই ধরনের চিন্তাভাবনা আমি লুসিকে প্রোভাইড করব। প্রকৃতি বলছে যে এই ধরনের চিন্তাভাবনা আমি লুসিকে প্রোভাইড করব। হোয়াইল শি অ্যান্ড আই টুগেদার লিভ, যখন লুসি, শি বলতে লুসি, লুসি এবং আমি যখন একসঙ্গে বাস করব। হিয়ার ইন দ্য হ্যাপি ডেল, মানে এখানে হ্যাপি মানে সুখময়, ডেল মানে উপত্যকা, সুখময় একটা ভ্যালিতে, উপত্যকায় যখন লুসি এবং আমি একসঙ্গে থাকব, সুখময় মুহূর্ত কাটাবো, ঠিক সেই মুহূর্তে কিন্তু লুসিকে আমার এই চিন্তাগুলো, আমার এই ভাবনাগুলো শেয়ার করব। লাস্ট স্ট্যাঞ্জা, দাস নেচার স্পেক, নেচার প্রকৃতি এখানে বলেছিল, স্পেক ওল্ড ইংলিশে একে স্পোক বলা হতো, মানে এখানে স্পেক মানে হচ্ছে বলেছিল, দ্য নেচার স্পেক, প্রকৃতি বলেছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, মানে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। মানে এখানে লুসিকে এডুকেশন করার যে দায়িত্ব প্রকৃতি নিয়েছিল, প্রকৃতি বলছে যে আমার সেই লুসিকে এডুকেশন করার সমস্ত দায়িত্ব সম্পূর্ণ হয়েছে। হাউ সুন মাই লুসিজ রেস ওয়াজ রান, মানে কত তাড়াতাড়ি লুসির ক্রিয়াকলাপ, এখানে রেস শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা, কিন্তু এখানে রেস বলতে লুসির যে লাইফ অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির কথা এখানে বলা হয়েছে। মানে হাউ সুন কত তাড়াতাড়ি, মাই লুসিজ রেস মানে আমার লুসির জীবনযাত্রা, ওয়াজ রান শেষ হয়ে গেল, শি ডাইড সে মারা গিয়েছিল, অ্যান্ড লেফট টু মি এবং আমাকে রেখে গিয়েছিল একাকী, মানে লুসি মারা গিয়েছে এবং প্রকৃতিকে সে একাকী রেখে গিয়েছে। দিস হেথ, হেথ মানে হচ্ছে অনুর্বর, দিস কাম অ্যান্ড কোয়াইট সিন, মানে এইরকম একটা অনুর্বর, শান্ত এবং নির্জন জায়গাতে আমাকে একাকী রেখে লুসি চলে গেছে। দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, লুসি আজকে স্মৃতির মানসপটে ভেসে ভেসে বেড়াচ্ছে, সে আজ আমার কাছে স্মৃতিময়। অ্যান্ড নেভার মোর উইল বি, সে আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। এই হলো 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আমি আলোচনা করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা বলছি, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই
লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আপনাদের বন্ধু বান্ধবীদের এটা বেশি বেশি করে শেয়ার করবে। নো মোর টুডে, বেস্ট অফ লাক এভরিবডি।